আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আসলে আজকে আপনাদেরকে মূল্যবান কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম আমার খামারের সম্মুখে এবং সরাসরি আপনাদেরকে দেখাবো গাভী হিটে আসার পর কি কি লক্ষণ বুঝে আপনারা বীজ দিবেন, কি কি জিনিসগুলি লক্ষ্য করলে আপনারা বীজ দিতে পারবেন সহজভাবে। যদি এই দিকগুলি বিবেচনা করে যদি আপনারা কাজগুলি করতে পারেন, তাহলে আশা করি আপনার গাভী বীজ টিকবে, কনসেপ্ট করবে। সরাসরি আপনাদেরকে আমি গাভীর কাছে নিয়ে যাব যে কি কি লক্ষণগুলি আপনারা গাভী থেকে পাবেন এবং কি কি দেখবেন, দেখার পরে আপনারা এই কাজগুলি করবেন। এখানে কিন্তু আসলে আমি মূল খামারি, আমি কিন্তু অরিজিনাল খামারি, মিথ্যা কথা পছন্দ করি না। আল্লাহ রহমত ইনশাআল্লাহ। মানুষ দেখছি একটা গাভী পালন করে সেটা নিয়েও মানুষ ভিডিও করে। ভাই আমি দীর্ঘ 10 বছর পূর্বে থেকে আমি কিন্তু এই গাভীর সেক্টরে, ষাঁড়ের সেক্টরে আছি, কিন্তু এখন বকনা এবং গাভী আছে, এখন কিন্তু ষাঁড় নেই। ষাঁড় নিয়ে দীর্ঘদিন কাজ করছি, গাভী নিয়েও কাজ করতেছি। গাভী এরকম পর্যায়ে ছিল না, এখন কিন্তু এরকম পর্যায়ে আমার যেই জিনিসগুলি আমি আয়ত্ত করতে পারছি, আমি চাই আমার যারা দর্শক আছে, আমার যারা বন্ধু বান্ধব আছে, আমার যারা ভালোবাসার মানুষ আছে, তারা যেন এখন থেকে শিখতে পারে, যারা নতুন খামারি হইতেছেন কিংবা হবেন। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। আসেন দেখাই। আলহামদুলিল্লাহ, এই সেই গাভী যেটা আমি 4-5 দিন আগে বীজ দিয়েছি। কি কি লক্ষণগুলি এই গাভী থেকে পেলাম একটা জিনিস বলে রাখি, একটা হচ্ছে দেশি গাভী আর একটা হচ্ছে শঙ্কর জাতের গাভী। শঙ্কর জাতের গাভীগুলি বেশি দুধ দিয়ে থাকে, বড় হয়ে থাকে, তাদের থেকে ভালো ভালো জিনিস আশা করা যায়। সেই গাভী এবং দেশি গাভী, আমি যখন ছোট ছিলাম 10-15 বছর কিংবা 20 বছর, ওই সময়ে আমার দাদা কিন্তু গাভী পালন করতো। সবসময় আমার বাড়ির গাভী থাকতো, দেশি গাভী। সেই গাভীকে আমরা কিভাবে, আমার নিজস্ব ষাঁড় ছিল, সেই ষাঁড় দিয়ে কিভাবে কৃত্রিম প্রজনন করানো হয়েছে না, ষাঁড় দিয়ে কিন্তু করানো হয়েছে, সেই দৃশ্যগুলি এখনো আমার স্মরণে আছে, কিংবা এখনই সেইগুলি দেখতে পাই, নিজে নিজে অনুভব করতে পাই যে সেই দিনগুলি কোথায় গেছে। আসলে আমরা একটু আপডেট হচ্ছে, যত দিন যাচ্ছে তত কিন্তু আপডেট হচ্ছে, দেশি গাভী থেকে ভালো ভালো বীজ দিচ্ছি, কৃত্রিম প্রজনন করছি। সেই কৃত্রিম প্রজনন থেকে আজকে শঙ্কর জাতীয় গাভী, এই গাভী নিয়ে কিন্তু কাজ করতেছি, যেটা বেশি মানসম্মত এবং দুধ এবং গোশ কোনটা থেকে বেশি হয় সেই জাত নিয়ে আমরা কাজ করতেছি। আসলে সেই কথা বাড়াবো না। দেশি জাতীয় যে গাভীগুলি ছিল, সেই গাভীগুলো আমার বাড়িতে যেটা আমি লক্ষ্য করছি, যেটা আমি দেখছিলাম, একটা গাভী আর একটা গাভীর উপরে উঠবো, বাছুর কাছে থাকলে বাছুর উপরে উঠবো, ষাঁড় কাছে থাকলে ষাঁড় আয়া গাভীর উপর উঠতে চেষ্টা করবো, আবার গাভী গিয়া ষাঁড়ের উপর চেষ্টা করবো, সারাক্ষণ ব্যামাইবো, উত্তেজিত থাকবো, চাঞ্চল্য বোধ করবো, খাওয়া দাওয়া একবারে কম খাবে, এরকম পজিশন। কিন্তু এখন যেহেতু আমরা শঙ্কর জাতীয় গাভীর মধ্যে আসছি, উন্নত জাতের গাভীর মধ্যে আসছি, আলহামদুলিল্লাহ। এটা থেকে আমি কি দেখছি, এবং এই শঙ্কর জাতের গাভীগুলা কিছু কিছু গাভীর ক্ষেত্রে কিন্তু তাদের ডাক ওই রকম ভাবে বোঝা যায় না। আর এই ডাকটি, এই গাভীর ডাকটি কিন্তু সবচেয়ে বেশি ফ্যাটসাইটের দিকে ডাকটা একটু বেশি হয়। এই জন্য তাদের প্রতি একটু লক্ষ্য দেওয়া, তাদের প্রতি খেয়াল দেওয়া কিন্তু আমাদের জরুরি। আর এই শঙ্কর জাতের গাভীগুলি কিন্তু ডাকটা এরকমই হয়ে থাকে। আছেন একটু কাছে আছেন যে আপনাদের কিন্তু দেখাই। প্রথমত যে জিনিসটা আমি পাই সেটা হচ্ছে এই যে জরায়ুর যে জায়গাটা আছে, প্রস্রাবের যে জায়গাটা আছে, এই প্রস্রাবের যে জায়গাটা আছে, এই জায়গা দিয়ে নিউক্লিয়াস, যেটা আমরা বলে থাকি মল, সহজ ভাষায় আমরা বলে থাকি মল, আর একটা হচ্ছে নিউক্লিয়াস, মানে সাদা তরল জাতীয় জিনিস এখান দিয়ে বের হবে, এখান দিয়ে বের হবে। সেই বের হওয়ার কারণে পরবর্তীতে লেজের মধ্যে থাকবে, লেজের মধ্যে আড়া আড়া জাতীয় থাকবে, আড়া বড়াই থাকবো, লেজ লেজ ভরে থাকবো। এই যে এই সমস্ত জায়গাগুলি দুই পাশে ভরে থাকবো, লেজের মধ্যে ভরার কারণে যখন লেজ দিয়া বাড়ি দিব, তখন কিন্তু এইগুলি চট লাগাই থাকবো। নিচে যেখানে শুইব ওই জায়গার মধ্যে কিন্তু এই নিউক্লিয়াস কিংবা এই মলগুলি পড়ে থাকবে। একার ক্ষেত্রে হচ্ছে শক্ত মল থাকবে না,
যেটা অরিজিনালি, অনেকে বলে না এই কথাটা, অরিজিনালি আয়নার মতন চকচক থাকবে, একবারে স্বচ্ছ থাকবে, পাতলা থাকবে। যেটা পাতলা এবং স্বচ্ছ আয়নার মতন ঝকঝক করবে সেটাই কিন্তু এই গাভীর ডাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর এই হেঁটে আসা আরো কিছু লক্ষণ আছে, এই গাভী সেই গাভীর উপরে উঠতে চেষ্টা করছে, মানে কয়েকবার এরকম ডিস্টার্ব করছে, এবং সে অনেক চঞ্চল ছিল, আর গাভী ওই দিন সকালবেলা গাভী থেকে দুধ আমি কম পাইছি। এই জিনিসগুলি লক্ষ্য করা খুবই জরুরত, এই জিনিসগুলি লক্ষ্য করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর সে খাবার কম খাইছে, ঘাস কম খাইছে, দানাদার মোটামুটি খাইছে কিন্তু ঘাস খাইছে কম। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা বীজ দেওয়ার যে একটি সময় নির্ধারণ করবেন, সেটা হচ্ছে যখন আপনি দেখবেন সে অনেক বিরক্ত করছে, ওই দিন যেদিন এই ডাকাগুলি ছিল, এই লক্ষণ কিন্তু তাদের থাকবে। আর কিছু গাভীর ক্ষেত্রে কিন্তু খুবই চোখ কান খোলা রেখে তাদেরকে বীজ দেওয়া, যদি ভালো করে আমরা বুঝে শুনে গাভীর ডাক ওইভাবে আসছে কিনা যদি আমরা বুঝে শুনে যদি এই বীজ দিতে পারি, আশা করি এখান থেকে আমরা ফলপ্রসূ হতে পারবো। কারণ এটা আমাদের গাভীর সেক্টরটা হচ্ছে বছরে একটি বাচ্চা, যদি বছরে একটি বাচ্চা আমরা পাই তাইলে কিন্তু এই খামার দিয়ে সফলতা করতে পারবো, কিংবা এই খামার বড় করতে পারবো, কিংবা বছর শেষে একটা আয় আমরা করতে পারবো, একটা বেনিফিট পাবো। যদি তাদের কাছে বছর শেষে একটা বাছুর পাই, সেটা যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমরা একটা আয় পাইলাম, একটা বেনিফিট পাইলাম। এই জিনিসটা কিন্তু আমাদের খুবই লক্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে যখনই ডাকে আসবে তখন আমাদের খুব তাদের খেয়াল, চোখ কোন খোলা রেখে তাদের খেয়াল রাখতে হবে এই জিনিসগুলি। আর আরেকটি জিনিস হচ্ছে, আপনার যখন এরকম পর্যায়ে দেখবেন তখন এর দেখার পরে 12 ঘন্টা কিন্তু 18 ঘন্টা এর ভিতরে বীজ দিতে হবে। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ওই ভালো সময়, উত্তম সময়ে আপনারা সময়টা নির্ধারণ করে, সময়টা যদি ঠিক মতন পড়ে, বীজটা যদি ঠিক সময়ে যদি পড়ে, তাহলে তার থেকে বাচ্চা আশা করা যাবে 100%, যদি তার জরায়ুতে কোনো সমস্যা না থাকে, সে যদি অসুস্থ না থাকে। লাফালাফি কিংবা তার যে উত্তেজিত ছিল, সে উত্তেজিত কিংবা গরম, সেই গরম হওয়া যদি একটু কমে, নিস্তেজ হয়, তখন কিন্তু এই বীজ দিবেন। এই বীজ দেওয়ার সাথে সাথে কিন্তু সে কনসেপ্ট করবে ইনশাআল্লাহ। এই ধারণা যদি আপনি রাখতে পারেন তো অবশ্যই আপনার খামারে সফলতা আসবেই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সকলে বলার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকি, কারণ অনেক দিন যাবত এই খামারের জগতে আমি আসছি। ওই সময় আমার ইউটিউব চ্যানেল ছিল না এবং এরকম বড় খামার ছিল না, আরো ছোট ছোট পরিসরে ছিল, কিন্তু পরবর্তীতে এটা বড় করেছি। এটা আলহামদুলিল্লাহ এখন যে পজিশনে আল্লাহ তাআলা রাখছেন, আশা করি এটা দিন শেষে বড় হবে যদি আল্লাহ চান ইনশাআল্লাহ। আমিও পরিশ্রম করছি, পরিশ্রমের মাধ্যমে কিন্তু সবকিছু সফলতা হওয়া, সফলতা দ্বার প্রান্তে পৌঁছা অতি সহজ। আপনারা যারা গরুর খামার করতে চান, গাভী নিয়ে চিন্তা ভাবনা করতে চান, তারা অবশ্যই পরিশ্রম করেন, নিজে খাটেন, খামারে সফলতা আসবেই। আর আমার কথাগুলি ভাই ফালাইয়া দিবেন না, আসলে আমি দীর্ঘদিন যাবত এই কাজের মধ্যে আছি। আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। সর্বশেষ যেটি জিনিসটা এই যে দেখতেছেন, মাশাআল্লাহ, সকলে পড়ে নিবেন এবং বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন দুপুরের সময় যেহেতু গরুগুলি খুব সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে বিশ্রাম করছে, আসলে ক্লান্ত, সারাদিন ক্লান্তই থাকে, যত বেশি বিশ্রাম করবে তাদের জন্য তত বেশি ভালো। আমি বিরক্ত করতে চাই না। আজকে এই পর্যন্তই, অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাবা। তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।